ওয়ার্ড আসলে জিনিসটা কি? আমরা জানি যে এক বা একাধিক লেটার যদি পাশাপাশি বসে সুন্দর একটি অর্থ প্রদান করে তবে তাদেরকে বলা হয় ওয়ার্ড। আর যদি একাধিক লেটার পাশাপাশি বসছে কিন্তু সুন্দর কোনো অর্থ প্রদান করেনি তবে তাদেরকে কি বলা হবে না? ওয়ার্ড বলা হবে না। ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, কতগুলো লেটার পাশাপাশি বসে যদি সুন্দর একটি অর্থ প্রদান করে তবে তাকে কি বলে? ওয়ার্ড বলে। যেমন বুক, জার, খল। এই যে বুক আছে, বুকের ভিতর 4টা লেটার আছে, জারের ভিতর 3টা লেটার আছে, খলের ভিতর কয়টা লেটার আছে? 4টা লেটার আছে। বুক মানে বই, সুন্দর একটা অর্থ প্রদান করছে। জার মানে কৌটা, এটাও সুন্দর একটা অর্থ প্রদান করছে। খল মানে ঢাকা, এটাও সুন্দর একটা অর্থ প্রদান করছে। আবার ও বি কে ও আর জে এ, এরপরে আই সি এ এল, এগুলো ওয়ার্ড নয়। কেন ওয়ার্ড নয়? এই জায়গাতে যতগুলো লেটার আছে প্রত্যেকটা লেটার পাশাপাশি বসছে কিন্তু সুন্দর কোনো অর্থ প্রদান করেনি। যেহেতু পাশাপাশি বসা সত্ত্বেও সুন্দর কোনো অর্থ প্রদান করেনি, এই জন্য এদেরকে আমরা বলবো কি হচ্ছে? ওয়ার্ড না। এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে ইংরেজিতে সবচাইতে ছোট ওয়ার্ড কোনটা? ইংরেজিতে সবচাইতে ছোট ওয়ার্ড হচ্ছে আই। আই হচ্ছে আমরা জানি একটা লেটার। আই যখন কোন একটা ওয়ার্ডের শুরুতে বসে, মাঝখানে বসে বা শেষে বসে তখন এটাকে আমাদের হচ্ছে লেটার হিসেবে গণ্য করা হয়। কিন্তু আই যখন কোন একটা বাক্যের মাঝে একা একা বসে তখন আই কে বলা হয় হচ্ছে একটা কি? ওয়ার্ড বা শব্দ। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, এই ক্ষেত্রে বাক্যের সাবজেক্ট কোনটা? আই। আই একা একা বসছে, এই জন্য আইটাকে বলা হবে একটা কি? ওয়ার্ড বা শব্দ। এর পরবর্তীতে যদি বলি ইনফরমেশন মানে তথ্য, এই যে ইনফরমেশন শব্দটার প্রথম লেটারটা কি ছিল? আই ছিল। এই ক্ষেত্রে ইনফরমেশনের যে আই আছে এই আইটাকে আমাদের কি বলা হবে না? ওয়ার্ড বলা হবে না। প্রশ্ন হচ্ছে কেন ওয়ার্ড বলা হবে না? কারণ এইটাতে আইটা লেটার হিসেবে ব্যবহৃত হয়েছে, অনেকগুলো লেটার একত্রিত হয়ে একটি মাত্র অর্থ প্রদান করছে, এই জন্য এটাকে বলা হবে কি? লেটার। কিন্তু আই অ্যাম আ স্টুডেন্ট, এক্ষেত্রে এই আইটাকে কি বলা হবে? এই আইটা হচ্ছে একটা ওয়ার্ড অথবা শব্দ। এর পরবর্তীতে আমরা দেখব ইংরেজিতে সবচেয়ে বড় ওয়ার্ড নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভল ক্যানোকনিয়াসিস। এটি হচ্ছে আমাদের মানব জীবদেহ যে আছে এই জীবদেহের একটা ফুসফুসের রোগের নাম। মনে হয় এটা উচ্চারণ করতে সবার একটু কষ্ট হবে, আমি সহজ করে দিচ্ছি যে কিভাবে উচ্চারণ করব। প্রথমে এইটুকু উচ্চারণ করব, নিউ। এর পরবর্তীতে হচ্ছে মোনো, আলট্রা, মাইক্রোস্কোপিক, আলট্রা মাইক্রোস্কোপিক। এর পরবর্তীতে সিলিকোভল ক্যানোকনিওসিস, নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভল ক্যানোকনিয়াসিস। এটা হচ্ছে ইংরেজির সবচেয়ে বড় ওয়ার্ড এবং এটা হচ্ছে আমাদের জীবদেহের যে ফুসফুস আছে এই ফুসফুসের কোন একটা কি? রোগের নাম। আমি আবার একবার উচ্চারণ করে দিতেছি, নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভল ক্যানোকনিয়াসিস, নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভল ক্যানোকনিয়াসিস। এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি? সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, এক বা একগুচ্ছ শব্দ একসাথে বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে কি বলে? সেন্টেন্স বলে। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। শি রিডস আ নোবেল, সে একটি উপন্যাস পড়ছে। তাহলে আমরা সেন্টেন্সের সংজ্ঞার ভিতরে কি দিলাম? যে এক বা একগুচ্ছ শব্দ একত্রিত হয়ে যদি সুন্দর একটি অর্থ প্রদান করে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে আমরা তাকে কি বলতেছি? সেন্টেন্স বলতেছি। সেন্টেন্স গঠন করার শর্ত কি? এক বা একগুচ্ছ শব্দ পাশাপাশি বসবে এবং সুন্দর একটি অর্থ প্রদান করবে। যদি শুধুমাত্র একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে কিন্তু এটাকে তারপর সেন্টেন্স বলা হতেও পারে, না হতে পারে। সেন্টেন্স কখন বলা হবে? সেন্টেন্স যদি আমাদের হইতে হয় দুইটা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড, এক বা এক গুচ্ছ শব্দ পাশাপাশি বসতে হবে এবং 2 নম্বর শর্ত হচ্ছে সুন্দর একটি অর্থ প্রদান করতে হবে। অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসছে কিন্তু সুন্দর কোনো অর্থ প্রদান করেনি, তাহলে তাকে সেন্টেন্স বলা হবে না। যেমন গোস হি স্কুল টু, কি হলো? এটা কোনো অর্থই প্রদান করে না। গোস মানে যাওয়া, হি মানে সেই, স্কুল মানে বিদ্যালয়, টু হচ্ছে প্রিপোজিশন, এই ক্ষেত্রে কোনো অর্থ প্রদান করলো না। কিন্তু আমি যদি বলতাম হি গোস টু স্কুল, হি গোস টু হি গোস টু স্কুল, সে বিদ্যালয়ে যায়, তাহলে কিন্তু সুন্দর একটা কি প্রদান করতো? অর্থ প্রদান করতো। কিন্তু গোজ হি স্কুল টু কোনো অর্থ প্রদান করে না। আই স ডিড হোয়েন ওয়াকিং ইন দা হাউস, এই জাতীয় অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসছে কিন্তু সুন্দর কোনো অর্থ প্রদান করেনি, এজন্য এদেরকে আমরা কি বলবো না? সেন্টেন্স বলবো না। এটি সেন্টেন্স নয় কারণ এখানে মনের ভাব সুন্দরভাবে কি হয়নি? প্রকাশিত হয়নি। আমি আবারও হচ্ছে একটা নতুন ইনফরমেশন দিই যে ইংরেজিতে যে আমাদের লেটার গুলো আছে এ থেকে জেড পর্যন্ত যে লেটার গুলো আছে এই প্রত্যেকটা লেটার যদি কোনো বাক্যের মাঝখানে একা একা বসে তাহলে সাধারণত এদেরকে আমাদের ওয়ার্ড হিসেবে গণ্য করা হয়। আর যখন এই লেটার গুলো যখন হচ্ছে কোন একটা শব্দের সাথে বসে, তারপর শব্দের শুরুতে, মাঝখানে বা শেষের দিকে বসে, তখন এদেরকে বলা হয় কি? তখন এদেরকে বলা হচ্ছে লেটার।
যখন এরা একা একা বসবে তখন হচ্ছে ওয়ার্ড, আর যখন হচ্ছে অন্যকে সাথে নিয়ে বসবে তখন সাধারণত এদের নাম হয়ে যাবে কি লেটার। সাবজেক্ট আর প্রেডিকেট জিনিসটা আসলে কি? সাবজেক্ট অর্থাৎ কোন একটা বাক্যে আমাদের যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা যে কোনো কিছু করে তাকে বলা হয় হচ্ছে কি সাবজেক্ট। আর প্রেডিকেট জিনিসটা কি? প্রেডিকেট জিনিসটা হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত যা কিছু বলা হয় কোন একটা বাক্যের ভিতরে সেই অতিরিক্ত অংশটুকুকে আমরা বলি হচ্ছে কি প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট, সাবজেক্ট আর প্রেডিকেট বাংলা অর্থ হচ্ছে উদ্দেশ্য এবং কি বিধেয়। সাধারণত একটি সেন্টেন্সের দুইটি অংশ থাকে, একটা অংশ হচ্ছে সাবজেক্ট এবং অপর আরেকটা অংশ হচ্ছে কি প্রেডিকেট। সাবজেক্ট কি? কোন সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আর প্রেডিকেটটা কি? সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। যেমন শি রাইটস আ লেটার, সে একটি চিঠি লিখছে। তাহলে এই যে সে একটি চিঠি লেখে, এই যে বাক্যের যে আমাদের সাবজেক্টের অবস্থানে কি আছিল সি, এটা হবে হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট অংশ হবে কি সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত আমি যা কিছু বলছি, যেমন সে কি করে, সে চিঠি লেখে। তাহলে এই যে সে চিঠি লেখে তার মানে তার সম্পর্কে আমি অতিরিক্ত একটা তথ্য দিলাম, এই অতিরিক্ত অংশকে বলা হবে কি প্রেডিকেট। এই বাক্যের ভিতরে ভার্ব হচ্ছে রাইটস, আর অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে, অবজেক্ট হচ্ছে আমাদের কত আ লেটার। ভার্ব সহ বাকি যে অংশ আছে কোন একটা বাক্যের ভার্ব সহ বাকি অংশকে বলা হচ্ছে প্রেডিকেট। এর পরিবর্তে আরেকটা বাক্য দেখি আমরা, হিয়ার ইজ আ পেন, এখানে একটি কি আছে কলম আছে। তাহলে এই বাক্যের এই যে আ পেন এটা হচ্ছে কি সাবজেক্ট, আর হিয়ার ইজ এই অংশটা হচ্ছে কি প্রেডিকেট। এই দুইটা एग्जांपल থেকে আমরা হচ্ছে এই জিনিসটা দেখলাম যে সাবজেক্ট, আমরা সবাই জানি সাবজেক্ট সাধারণত বাক্যের কোথায় থাকে, শুরুতে থাকে। কিন্তু সকল বাক্যে এবং সবসময় এরকম নাও হতে পারে যে সাবজেক্ট সবসময় কি থাকবে, শুরুতে থাকবে। তার একদম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে 2 নম্বর বাক্য। 2 নম্বর বাক্যে একদম সবার শুরুতে ছিল হিয়ার, কিন্তু এই বাক্যের ভিতরে হেয়ার কোনো কি নয়, সাবজেক্ট নয়। এই বাক্যের ভিতরে সাবজেক্ট ছিল আফেন। এই বাক্যের সাবজেক্ট যেহেতু আফেন তাহলে বাক্য অংশ কোনটা হবে আমাদের কি প্রেডিকেট। আরো একটা বাক্য যদি আমরা লিখি, যেমন ওপেন দা ডোর, ওপেন দা ডোর। তাহলে এই যে ওপেন দা ডোর, দরজাটি কি খোলো, এই বাক্যের ভিতরে ওপেন আমরা জানি ওটাকে কি হিসেবে জানি, আমরা ভার্ব হিসেবে জানি। আর এটা আমাদের কি অবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা, এই বাক্যের সাবজেক্ট কোনটা? আমরা জানি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে মনে মনে কত থাকে আমাদের, ইউ থাকে। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইউ, সাবজেক্ট হিসেবে যে ইউ থাকে সেই ইউটা উজ্জ্ব অবস্থায় থাকে বা লুকায়িত অবস্থায় থাকে। যেমন আমরা সবাই সেই বাক্যটা বলি ওপেন দা ডোর, দরজাটি খোলো। তাহলে এই বাক্যে এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট কি? আমরা জানি সাবজেক্ট মনে মনে কি আছে, ইউ আছে, কেননা ওপেন দা ডোর, দরজাটি খোলো। আমি কাকে বলতেছি? তোমাকে বলতেছি। তার মানে তুমি হচ্ছে এই বাক্যের কি সাবজেক্ট। এই ইউটা উজ্জ্ব অবস্থায় থাকে। তাহলে আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু ভার্ব থেকে বাক্য অংশ শুরু হয়, তাহলে ভার্ব থেকে বাক্যটা যেহেতু শুরু হয় তাহলে ভার্ব থেকে বাক্য অংশটা হচ্ছে প্রেডিকেট, আর ভার্বের পূর্বে যেটা থাকে সেটা হচ্ছে ইউ সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা আমাদের কি অবস্থায় থাকে, উজ্জ্ব অবস্থায় থাকে। তাহলে আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দৃশ্যমান অবস্থায় থাকে কে, প্রেডিকেট। আর সাবজেক্টটা যে আছে সাবজেক্টে কি অবস্থায় থাকে, উজ্জ্ব অবস্থায় থাকে। এর পরবর্তীতে আমরা হচ্ছে কিছু নোট দেখবো। নোটে আমরা হচ্ছে 5টা পয়েন্ট শিখবো। সাধারণত সাবজেক্ট এর স্থানে নাউন, প্রোনাউন অথবা ফ্রেজ বসে। নাউন মানে কোনো কিছুর নাম, যেমন রাজু, সাজু, ঢাকা, রাজশাহী, যে কোনো কিছুর নাম যদি হয় তাহলে সেটা নাউন। আর প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যারা ব্যবহৃত হয়, যেমন এই জায়গাতে ব্যবহার করতাম শি, আসে, হি, ইট, দে, উই, আস, এগুলো হচ্ছে কি প্রোনাউন। এর পরবর্তীতে ফ্রেজ। ফ্রেজ জিনিসটা কি? ফ্রেজ হচ্ছে শব্দ গুচ্ছ, যদি একের অধিক শব্দ একত্রিত হয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রদান করে তবে তাদেরকে একত্রিত ভাবে বলা হয় কি ফ্রেজ। যেমন আমরা একটা বলতে পারি ব্রেড এন্ড বাটার, ব্রেড এন্ড কি বাটার, রুটি ও মাখন। এটাকে যদি আলাদা আলাদা অর্থ প্রদান করে তাহলে হবে রুটি এবং মাখন, কিন্তু এটাকে যদি ফ্রেজের মতো একসাথে অর্থ প্রদান করে তাহলে হবে কি জীবিকা। ব্রেড এন্ড বাটার মানে কি জীবিকা। তাহলে একের অধিক ওয়ার্ড একত্রিত হয়ে একটা নির্দিষ্ট অর্থ প্রদান করছে, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা কি ফ্রেজ। অর্থাৎ ব্রেড এন্ড বাটার এটা একটা ফ্রেজ যার বাংলা অর্থ হচ্ছে কি জীবিকা। তাহলে বাক্যের সাবজেক্টের স্থানে কে কে বসতে পারে? নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে অথবা ফ্রেজ বসতে পারে। এরপরে ভার্ব সহ বাক্য অংশ হচ্ছে প্রেডিকেট। যেমন এই যে ভার্ব সহ বাক্য অংশ প্রেডিকেট, ভার্ব সহ বাক্য অংশ হচ্ছে প্রেডিকেট। এর পরবর্তীতে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ উজ্জ্ব অবস্থায় থাকে, যেটা আমি মাত্র একটু আগে বুঝাইছি। এরপরে প্লিজ অথবা কাইন্ডলি হলো অ্যাডভার্ব, এদেরকে প্রেডিকেট বলা যাবে না। কোন একটা বাক্যের শুরুতে বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা থাকে, যেমন প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তাহলে এই বাক্যে যে প্লিজ আছে, প্লিজ কে আমি কি বলবো? প্লিজ হচ্ছে কি অ্যাডভার্ব, এটাকে প্রেডিকেট বলা যাবে না। তাহলে হেল্প মি, হেল্প মি এটা হচ্ছে বাক্যের কি প্রেডিকেট।
কিন্তু এই বাক্যের সাবজেক্ট আমরা তো বলছি সাবজেক্ট হিসেবে সাধারণত কি থাকে, ইউ থাকে, এবং এই ইউটা কি অবস্থায় থাকে, উচ্চ অবস্থায় থাকে। তাহলে প্লিজ এবং কাইন্ডলি, এই কাইন্ডলি কাম হিয়ার, দয়া করে এখানে কি আসো। তাহলে এই যে প্লিজ এবং কাইন্ডলি দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুরু হয়, তাহলে এটাকে কি বলা যাবে না, প্রেডিকেট বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এই দুইটা শব্দ হচ্ছে অ্যাডভার্ব। প্রেডিকেটে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট ইত্যাদি থাকে। যেহেতু এই দুইটা অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব সাধারণত প্রেডিকেটের অন্তর্ভুক্ত হয় না, এই জন্য আমাদের প্লিজ এবং কাইন্ডলিটা আমরা কি বলবো না, প্রেডিকেট বলবো না। ভার্বটা তো আমরা জানি কোনো কিছু করা বা কাজ করা, এর পরবর্তীতে অবজেক্ট, সাধারণত এটাও আমরা জানি যে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় কি, অবজেক্ট। আর কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। কোন একটা বাক্যে সাবজেক্টের পরিপূর্ণতা দানের জন্য যে অতিরিক্ত তথ্য বসে, সেই অতিরিক্ত তথ্যটাকে বলা হয়েছে কি, কমপ্লিমেন্ট।